আসসালামু আলাইকুম। টেকনিক এডুকের একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে তোমরা অনেকে অনুরোধ করেছো বা জানতে চেয়েছো যে ভাব সম্প্রসারণ কিভাবে লিখলে সেখানে ভালো করা সম্ভব, অর্থাৎ ভাব সম্প্রসারণ কিভাবে লিখলে সেখানে ১০ এ ১০ পাওয়া সম্ভব। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী কিংবা বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় যদি ভাব সম্প্রসারণ আসে তাহলে সেক্ষেত্রে লেখার নিয়ম কিন্তু একই। তো আজকে আমি ভাব সম্প্রসারণ লেখার সঠিক নিয়মটা শিখাবো। এই নিয়মটা এপ্লাই করলে ভাব সম্প্রসারণে ১০ এ ১০ পাওয়া সম্ভব। যে কেউ যদি এই ফরম্যাটে লিখে তাহলে সে অবশ্যই ১০ এ ১০ পাবে ইনশাআল্লাহ। তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আচ্ছা, ভাব সম্প্রসারণ। আলোচনার পূর্বেই আমাদের জানতে হবে যে ভাব সম্প্রসারণ কথাটির অর্থ কি? মনে রাখবো ভাব সম্প্রসারণ কথাটির অর্থ ভাবের সম্প্রসারণ বা বৃদ্ধি। তারপর আমাদের জানতে হবে যে ভাব সম্প্রসারণ কি? মনে রাখবো ভাব সম্প্রসারণ হচ্ছে ভাবের সুসংগত সার্থক প্রসারণই ভাব সম্প্রসারণ। সহজ ভাষায় যদি বলি, ভাবের বিন্দুকে বিস্তার করার নাম ভাব সম্প্রসারণ। এখন দেখি কি কি বিষয় ভাব সম্প্রসারণ হিসেবে পরীক্ষায় আসে। একটা বিষয় মাথায় রাখবো, বিখ্যাত প্রবাদ, কবিতা এবং গদ্যের বিখ্যাত উক্তি বা চরণ, যেগুলোর মধ্যে গভীর ভাব বা ভাব ব্যঞ্জনা বা রসব্যঞ্জনা রয়েছে, গভীর মর্মার্থ রয়েছে, এই ধরনের উক্তি চরণ এগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই ধরনের উক্তিগুলো পরীক্ষায় আসতে পারে ভাব সম্প্রসারণ হিসেবে। এবার ভাব সম্প্রসারণের উদ্দেশ্য আসলে কি? মনে রাখবো, লেখক বা সাহিত্যিকগণের বিভিন্ন কবিতা বা গদ্যে এই উক্তি বা চরণের মধ্য দিয়ে মানব জীবনের কোনো মহৎ আদর্শ লুকায়িত থাকতে পারে বা লুকায়িত থাকে। এই বিভিন্ন উক্তি বা চরণে যে মর্মার্থ রয়েছে, যে ভাবব্যঞ্জনা রয়েছে, সেটাকে তুলে ধরা, অর্থাৎ এই বিখ্যাত উক্তি বা চরণগুলোর মর্মার্থকে উদ্ধার করে এটা তুলে ধরাই হচ্ছে ভাব সম্প্রসারণের মূল উদ্দেশ্য। এখন এই যে ভাব সম্প্রসারণ কেন প্রয়োজন? মনে রাখবো, প্রথমত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য ভাব সম্প্রসারণ অনুশীলন করা প্রয়োজন। কারণ ভাব সম্প্রসারণ অনুশীলন করলে বা চর্চা করলে আমরা কোনো ছোট বিষয়কে বা সংক্ষিপ্ত বিষয়কে বিশদভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার সক্ষমতা তৈরি হয়। দ্বিতীয়ত, কোনো কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করার দক্ষতা বৃদ্ধি পায়। তৃতীয়ত, ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষা চর্চার গুরুত্ব অনুধাবন করা যায়। এবার চলো ভাব সম্প্রসারণ লেখার কিছু নিয়ম শিখি। যে নিয়মগুলোর মাধ্যমে, যে নিয়মে লিখলে অবশ্যই ভাব সম্প্রসারণে ১০ এ ১০ পাওয়া সম্ভব। চলো, ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে, প্রথমে যে উক্তি বা অংশের ভাব সম্প্রসারণ করতে হবে তা ভালোভাবে পড়ে মূল ভাবটি উদ্ঘাটন করতে হবে। অর্থাৎ ভাব সম্প্রসারণ হিসেবে যে প্রবাদ বা কবিতা বা গদ্যের উক্তি বা চরণ আসবে, সেগুলো সেই উক্তি বা চরণ ভালোভাবে পড়ার পরে আমরা সেখানে সেই উক্তি বা চরণের মর্মার্থ বা মূল ভাব বোঝার চেষ্টা করব। এরপর ভাব সম্প্রসারণের বিষয়বস্তুকে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং
সিদ্ধান্ত বা মন্তব্য এই ৩ টি অনুচ্ছেদে লিখতে হবে। তাহলে ভাব সম্প্রসারণের অনুচ্ছেদ কয়টি হবে? ৩ টি অনুচ্ছেদ হবে। ১ম অনুচ্ছেদে থাকবে মূল ভাব, ২য় অনুচ্ছেদে থাকবে সম্প্রসারিত ভাব এবং ৩য় অনুচ্ছেদে থাকবে সিদ্ধান্ত বা মন্তব্য। তবে একটা বিষয় মাথায় রাখবো, আমরা যখন খাতায় ভাব সম্প্রসারণের উত্তর লিখব, তখন কিন্তু এই ৩ টি অনুচ্ছেদে এই নামগুলো দেওয়া যাবে না। অর্থাৎ মূল ভাব লেখা যাবে না বা সম্প্রসারিত ভাব লেখা যাবে না, সিদ্ধান্ত বা মন্তব্য লেখা যাবে না। কিন্তু বর্ণনা লিখব, কিন্তু শুধু এই নামগুলো দেওয়া যাবে না। আমি এই নিয়মগুলো বোঝানোর পরে নিজের হাতে খাতায় লেখা একটি ভাব সম্প্রসারণের উত্তর তোমাদের দিব। সেখান থেকে সহজেই বুঝতে পারবা কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে। ৩য় নিয়মটি খেয়াল করি। একটি অনুচ্ছেদের সঙ্গে যেন পরবর্তী অনুচ্ছেদের সঙ্গতি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা মনে রাখবো যে আমরা এই যে ভাব সম্প্রসারণ ৩ টি অনুচ্ছেদে লিখব, ৩ টি অনুচ্ছেদের মধ্যে একে অপরের সাথে যেন সঙ্গতি থাকে বা মিল থাকে। এটা মাথায় রাখতে হবে। তারপর ৪ নাম্বার নিয়ম দেখি। ভাবের সম্প্রসারণে প্রয়োজনীয় উপমা বা দৃষ্টান্ত এবং যুক্তি দিয়ে বক্তব্য বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে হবে। এই বিষয়টাও মাথায় রাখবো যে আমরা ভাব সম্প্রসারণে প্রয়োজনে বিভিন্ন উপমা বা দৃষ্টান্ত বা বিভিন্ন উদাহরণ ব্যবহার করতে পারবো চাইলে। বিভিন্ন দেখা যাচ্ছে কবিদের অ্যা মূল্যবান উম বক্তব্য বা মূল্যবান উক্তি, এই বিষয়গুলো কিন্তু আমরা চাইলে ভাব সম্প্রসারণে ব্যবহার করতে পারি। এরপর ৫ নাম্বার নিয়ম দেখি। ভাবের সম্প্রসারণে অপ্রয়োজনীয় কথা কিংবা একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। অর্থাৎ আমরা ভাব সম্প্রসারণের মধ্যে যা কিছু বলব সব হচ্ছে আলোচ্য বা প্রদত্ত চরণ বা প্রদত্ত উক্তি সম্পর্কে প্রয়োজনীয় যে বিষয়গুলো বলা দরকার আমরা সেগুলোই ভাব সম্প্রসারণের মধ্যে বলবো, এবং অপ্রয়োজনীয় বা একই কথার বারবার ব্যবহার বা একই কথার পুনরাবৃত্তি কখনোই করব না। এরপর ৬ নম্বর, সম্প্রসারিত লেখার আয়তন হবে প্রদত্ত মান নির্ধারক নম্বর অনুযায়ী। আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে থাকে, স্যার ভাব সম্প্রসারণ কতটুকু লিখব? বা কয় পৃষ্ঠায় ভাব সম্প্রসারণের উত্তরটা লিখব? সেক্ষেত্রে আমি বলব, প্রশ্নে ভাব সম্প্রসারণে যত নম্বর ধার্য করা থাকবে, সেই নম্বর অনুযায়ী কতটুকু লিখব সেটা নির্ধারণ করব। অর্থাৎ ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভাব সম্প্রসারণের মধ্যে ১০ মার্ক নির্ধারণ করা থাকে। সেক্ষেত্রে মনে রাখবো, ভাব সম্প্রসারণের উত্তর অবশ্যই ২ পৃষ্ঠার কম নয়। ২ পৃষ্ঠার বেশি হলে ভালো, কিন্তু ২ পৃষ্ঠার কম নয়। ২ পৃষ্ঠায় ভাব সম্প্রসারণের উত্তর লিখলে এবং সঠিক নিয়মে লিখতে পারলে সেখানে ১০ এ ১০ পাওয়া সম্ভব। কিন্তু অবশ্যই ২ পৃষ্ঠার কম হবে না। ৩ টি অনুচ্ছেদে লিখব এবং অবশ্যই ২ পৃষ্ঠা লিখব। ২ পৃষ্ঠার কম নয়। এরপর ৭ নম্বর, ভাব সম্প্রসারণের আলোচনাটি যেন রসহীন মনে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা চেষ্টা করব মার্জিত ভাষায় লিখতে। ভাব সম্প্রসারণের উত্তরটি হবে মার্জিত ভাষায় সহজভাবে। এরপর ৮, ভাবের বিস্তারে প্রদত্ত চরণের কবি বা লেখকের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। এমনকি প্রদত্ত কবিতার বা গদ্যের শব্দ বা শব্দগুচ্ছ হুবহু ব্যবহার করা যাবে না। যেমন কবি এখানে বলতে চেয়েছেন বা লেখকের মতোই। এই এই ধরনের বাক্যাংশগুলো বা এই শব্দগুচ্ছ কখনোই ভাব সম্প্রসারণের উত্তরে লেখা যাবে না। এখন দেখা যাচ্ছে ভাব সম্প্রসারণের যে উক্তি বা চরণটি এসছে সেটা কোন কবির, সেই কবির নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র সেখানে মূল ভাবটি তুলে ধরবো। বা এখানে কবি বলতে চেয়েছেন বা লেখক কি বলতে চেয়েছেন, এই বিষয় এই শব্দগুচ্ছ কখনো উল্লেখ করব না। আমরা শুধু মূল ভাবটি লিখব এবং মূল ভাবের ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে আমি আমার নিজের হাতে খাতার মধ্যে একটি ভাব সম্প্রসারণ নমুনা হিসেবে তোমাদের লিখে দিতে চাই। সেটি আমরা এই ভিডিওতেই সংযুক্ত করে দেব। সেখান থেকে তোমরা সহজেই সেটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো।
বা যেকোনোভাবে তোমরা সেখান থেকে তোমাদের খাতায় লিখে নিতে পারো। এতে তোমাদের অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার হাতে লেখা ভাব সম্প্রসারণের একটি নমুনা তুলে ধরছি। আসলে অনেকে বুঝতে পারে না, অনেক নিয়ম জানার পরেও আসলে খাতায় কিভাবে লিখবে, ভাব সম্প্রসারণ কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখলে 10 এ 10 পাওয়া সম্ভব। সেই বিষয়টি বোঝানোর জন্য আমি নিজ হাতে খাতার মধ্যে লিখে এই নমুনাটি তুলে ধরলাম। এখান থেকে সহজেই তোমরা বুঝতে পারবে যে আসলে পরীক্ষার খাতায় কিভাবে ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হবে, বা অনেকে বলে কত পৃষ্ঠা লিখতে হবে বা কতটুকু লিখতে হবে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই 2 পৃষ্ঠার কম নয়। খেয়াল করে দেখো, আমার লেখা ছোট হওয়ার কারণে 2 পেজের মধ্যে সম্পূর্ণ ভাব সম্প্রসারণটি হয়ে গেছে। কিন্তু কারোর লেখার আকার যদি কিছুটা বড় হয়, তো সেক্ষেত্রে তার 2.5 পেজেও লাগতে পারে, 2.5 পৃষ্ঠাও লাগতে পারে। তো সেটি কোনো বিষয় নেই, বরং মাথায় রাখতে হবে যে অবশ্যই 2 পৃষ্ঠার কম নয়, 2 পৃষ্ঠা হলে ভালো। কেউ যদি এভাবে লিখতে পারে তাহলে সে অবশ্যই 10 এ 10 পেতে পারে। এটা পাওয়া তার পক্ষে সম্ভব, যদি এভাবে গুছিয়ে লিখতে পারে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেল আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করলে বা শেয়ার করলে বা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ বেড়ে যাবে। এতে আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।